অসময়ের করাঘাতে দিন যাচ্ছে দিনের মতোই। এরই মধ্যেই কেটে গেছে আরও 2টো সপ্তাহ। সেদিনের পর থেকে শুদ্ধর সঙ্গে শারাফাত চৌধুরীর দেখা হলেও কোনো কথা হয়নি। বাড়িতে থাকাকালীন চোখাচোখি হলে শুদ্ধ নিখুঁতভাবেই এড়িয়ে গেছে। তবুও শারাফাত চৌধুরী বারবার কিছু একটা বলতে চেয়েছেন, কিন্তু সুযোগ পাননি। ছেলের মান ভাঙাতে কথা বলার ছুতোয় কোনো কাজ দিলে বিনা বাক্যে করে দিয়েছে শুদ্ধ। কোনো দরকারে সিতারা বেগমের মাধ্যমে তা জানিয়েছে। বাড়ির অন্য সদস্যরা মূল ঘটনা না জানলেও ঠিকই বুঝেছে কিছু একটা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে কেউ কথা বাড়ায়নি। এমনকি সবার নজরেই পড়েছে শুদ্ধ 2 দিনেও বাড়িতে আসে না, ঠিকমতো খায় না, এমনকি কথাও কম বলে। কিন্তু ইদানিং আরও কমে গেছে। তাকে দেখা যাচ্ছে সায়নের পার্টি অফিসে, নতুবা আগের ভাড়া করা ফ্ল্যাটে, যেখানে সায়নের ছেলেপুলেরা থাকে। এদিকে শুদ্ধ সায়নের নামে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সে আর যাই হোক ভাইয়ের স্বপ্ন এত সহজে ভাঙতে দেবে না। তার বিশ্বাস সায়ন ফিরবে। অন্যদিকে শীতলের কেসের তদন্ত চলছে। কখনো পুলিশ শুদ্ধকে ডাকে, কখনো ওনারাই বাড়িতে আসে। বাড়ির সদস্যদের বসিয়ে নানান প্রশ্ন করে নোট করে নিয়ে যায়। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহের মধ্যেই শীতলের শুনানি ঘোষণা করা হবে। এসবের মধ্যে গতকাল দুপুরে নির্বাচন অফিস থেকে একটা চিঠি এসেছে। সায়নের হয়ে কাউকে দেখা করার কথা জানিয়েছে, তাই শুদ্ধ আজ নিজে এসেছে কথা বলতে। তার উপস্থিতিতে উচ্চপদস্থ কর্মকর্তা বিনয়ীভাবে ওনার চেম্বারে ডেকে কুশল বিনিময় করলেন। বাড়ির সবার খোঁজ খবর নিলেন। সায়নের জন্য খুব আফসোস করলেন। সামনের দিনগুলোতে ভালো কিছু হওয়ার আশ্বাস দিলেন। এভাবে তালে তালে উনি কথার মোড় ঘুরালেন নির্বাচনের দিকে। ধীরে ধীরে মূল টপিকে এলেন তিনি। শুদ্ধ বরাবরই জেন্টেলম্যান। সে বলে কম, শোনে বেশি, এবং অপর পক্ষকেও বলার সুযোগ দেয়। যে কোনো কথায় না ভেবে পাল্টা জবাব দেওয়া তার স্বভাবে নেই। মুখ তার, জবানও তার। সে সর্বদা চেষ্টা করে তার কথায় যেন পরে তাকে আফসোস করতে না হয়, এমনটা যেন মনে না হয় এটা বললেই হতো। আজকেও ঠিক তাই হলো। অফিসার ঠান্ডা মাথায় বসে থাকা সুদর্শন পুরুষটাকে সময় নিয়ে কথা দিয়ে বাজিয়ে দেখলেন। তীক্ষ্ণ নজরে দেখে নিলেন শুদ্ধর মুখের ভঙ্গি। সব ইতিবাচক বুঝে এবার মোক্ষম টোপটা ফেলতে বিনয়ী সুরে জানালেন, যদিও কথাটা বলতে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু না বলে পারছি না। সায়ন যেহেতু বর্তমানে নির্বাচন করার অবস্থায় নেই, তাই তার প্রার্থিতা প্রত্যাহার করা উচিত। কারণ ওর সুস্থতা সবার আগে। তাছাড়া বিজয়ী যেই হোক, জনগণের সেবাই হচ্ছে মুখ্য বিষয়, তাই না? এবার প্রত্যাহার করুক, সামনের বার না হয় আবার চেষ্টা করবে। ভাগ্যে থাকলে মেয়র হবে। আর আমরা ভাবছি এখনকার কথা। এখন তো একজনকে দায়িত্ব নিতে হবে, জনগণের পাশেও দাঁড়াতে হবে। একটা শহরের অভিভাবক মেয়র। জনগণ তাদের সমস্যার কথা মেয়রকে জানায়। এখন মেয়রের পদ যদি নড়বড়ে থাকে তাহলে কিভাবে হবে বলুন? তাই বলছিলাম যে, একটা সময় সায়নের সঙ্গে আবু সিদ্দিকের খুব ভালো সম্পর্ক ছিল। সিদ্দিক ভাই মানুষ হিসেবেও যথেষ্ট ভালো মানুষ। আশা করি মেয়র হিসেবেও খারাপ হবে না। এইটুকু বলে উনি থামলেন। শুদ্ধ ঠান্ডা মাথায় ওনার কথা শুনল, তারপর ধীরলয়ে জবাব দিল, আমিও বিশ্বাস করি সিদ্দিক স্যার যথেষ্ট ভালো মানুষ, মেয়র হিসেবে যোগ্য প্রার্থী। তবুও এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন? যদিও আমি রাজনীতির মানুষ নই, এসব ব্যাপারে খুব একটা ধারণাও নেই, তবে যতটুকু জানি ব্যালট পেপারে যেহেতু শাহরিয়ার চৌধুরীর নামও প্রতীক উঠে গেছে এবং তার নামে প্রচারণাও চলমান, অর্থাৎ আইনগত তিনিই প্রার্থী, তাহলে এই মুহূর্তে প্রার্থী পরিবর্তন কিভাবে সম্ভব? শুদ্ধর কথা শুনে অফিসারের ঠোঁটের কোণে ফিসলে হাসি দেখা গেল। আশার আলো জ্বলতে দেখে দরজার দিকে একবার তাকিয়ে বললেন, আপনি চাইলে সবই সম্ভব।
যেমন, যেহেতু আপনার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হচ্ছে, এসব নিয়ে আপনি আদালতের কাছে নির্বাচন স্থগিতের আবেদন করতে পারেন। যদিও বড় কোনো গোলযোগ ছাড়া কমিশন ভোট স্থগিত করতে চায় না, তবুও করেন। আর মেইন পয়েন্ট হচ্ছে, আমরা তো আছি, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে কাজ হয়। ওনার কথা শুনে শুদ্ধ ভ্রুকুটি করে তাকালো, তারপর মৃদু হেসে জবাব ছুড়ল, কিন্তু আমি তো আবেদন করব না। কেন? কারণ আমার ভাইয়ের স্বপ্ন মেয়র পদে নিজেকে দেখা, জনসাধারণের পাশে দাঁড়ানো। আহা, তা তো বুঝলাম, কিন্তু সে তো সুস্থ না। সুস্থ থাকলে না হয়। সুস্থ নেই, তবে মরে যায়নি। যতক্ষণ না কাফনে মুড়িয়ে আমি আমার ভাইকে কবরে শোয়াবো, ততক্ষণ পর্যন্ত নির্বাচন স্থগিত হবে না। না মানে না। এবার বোঝাতে পারলাম? সামনে বসা ছেলেটাকে স্মার্টলি প্রস্তাব প্রত্যাখ্যান করতে দেখে অফিসার দমে গেলেন। এরপর কিছু একটা ভেবে দ্বিতীয় টোপটা ফেললেন। গলা খাকারি দিয়ে নিচু স্বরে বললেন, আবেগ দিয়ে জীবন চলবে না মিস্টার সোয়াইপ। আপনি বুঝতার শিক্ষিত ছেলে। আপনি নিজেও জানেন আপনার ভাইয়ের যা অবস্থা রিকভার করবে কিনা সন্দেহ। এর চেয়ে উত্তম যা খরচ হয়েছে স্থগিত করলে তার থেকেও ডাবল পেয়ে গেলেন। আপনি আবেগে পড়ে স্থগিত করলেন না, আবার দেখা গেল ভাইটাও মারা গেল। তখন আমও গেল, ছালাও গেল। ওই রকম হয়ে যাবে না? গেলে যাক, তবে আমার ভাই বেঁচে থাকুক বা না থাকুক, আপনি আপাতত মুখ বন্ধ রাখুন। মরাটরার কথা উচ্চারণ করার থেকেও বিরত থাকুন। সত্যি বলতে আপনার কথা শুনতেও ইচ্ছে করছে না আমার। আসলে হয়েছে কি, আমি দেখতে ভদ্রলোক হলেও আসলে কিন্তু তা নই। প্রমাণ দিই। এ কথা বলে প্যান্টের পকেট থেকে ফোন বের করে লাউডে দিয়ে বলল, এটা তো আপনার কণ্ঠস্বর, তাই না? এইমাত্রই টাকার অফার করলেন নাকি? ওমা, তাই তো। তা সিদ্দিক সাহেবের মাধ্যমে অফারটা এসেছে বুঝি। ওনাকে বলে দেবেন এগুলো ওল্ড প্ল্যান, নতুন কিছু যেন ট্রাই করে। শুদ্ধর কথা এবং কাজে অফিসার থেমে গেছে। উনি বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। শুদ্ধ ধীরে সুস্থে বসা থেকে পেছনে ঘুরতেই উনি হঠাৎ বলে বসলেন, সুবাহানা চৌধুরী আপনার ওয়াইফ, তাই না? খুনের দায়ে জেল খাটছে। ওনার কটাক্ষ করা কথায় থমকে দাঁড়িয়ে গেল শুদ্ধ। ঘুরে ঠোঁটের কোণে হাসি এঁটে ঠান্ডা স্বরে জবাব দিল, জি। ভাইকে নিয়ে এত বেশি ভাবছেন, এবার বউটাকে নিয়েও ভাবা উচিত। ভাবি তো। ভাবি বলেই বউয়ের জন্য বুক ফুলিয়ে গর্ব করি। কেন করব না বলুন তো? আমার বউ তার বড় ভাইকে বাঁচাতে খুন করেছে। খারাপ কি? এখন খুনের দায়ে যদি তার জেল অথবা ফাঁসি যেটাই হোক, আমার কোনো আফসোস নেই। বরং আফসোস তখন হতো যাকে মেরেছে সে যদি বেঁচে থাকত। একথা বলে শুদ্ধ মুচকি হেসে বেরিয়ে গিয়ে কি ভেবে যেন ফিরে এলো। তারপর দরজা বরাবর দাঁড়িয়ে বলল, আমার পেছনে লোক লাগিয়ে ফোন চুরি বা ডাকাতি করার প্ল্যান করেও লাভ হবে না। আপনার বলা কথা রেকর্ড হয়ে অলরেডি 10 জনের কাছে ফরওয়ার্ড হয়ে গেছে। আমার ফোন হারালেও আরও 10টা ফোনে কিন্তু প্রমাণ রয়ে গেছে। তাই বলছি, শুধু শুধু কষ্ট করে সময় নষ্ট করবেন না। দিল খোলা মানুষ আমি, তাই বারণ করলাম। তারপরও দেখেন যা ভালো মনে করেন। তবে হ্যাঁ, নিজের ভালোটাও বুঝে নিয়েন, আর আমাকেও ভালো থাকতে দিয়েন। সঙ্গে এটাও মনে করিয়ে দিচ্ছি, আমাকে ঘাটালে আমি কিন্তু সব ঘেটে ঘ করে ছাড়ব বলে দিলাম। কথা শেষ করে আপন মনে হাঁটা ধরল শুদ্ধ। আর অফিসার এই ছেলের বুদ্ধিমত্তা দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল। উনি সত্যি সত্যি ভাবছিলেন লোক লাগিয়ে শুদ্ধর ফোন হাতাতে যাতে প্রমাণ লোপাট করতে পারে। কিন্তু কি হলো এটা? এখন এই প্রমাণের জন্য ওনাকে না খেসারত দিতে হয়। ধুর, এটা কোনো কাজ হলো?
ছেলেটাকে বাঁশকেলাতে ডেকে এনে কথার জালে ফেঁসে নিজের পেছনে বাঁশ নিয়ে নিতে হলো। ঘড়িতে তখন দুপুর 1:52। স্বর্ণকে জোর করে 2 লোকমা খাইয়ে রান্নাঘরে এসে দাঁড়ালেন সিমিন। হাতের এঁটো প্লেটের দিকে তাকাতেই চোখ থেকে ঝরঝর করে নোনা জল গড়িয়ে গেল। প্লেটের এক কোণে পড়ে আছে 2 টুকরো ইলিশ মাছের ডিম। সায়ন শীতল ইলিশ মাছের ডিম কি যে পছন্দ করে। তারা যদি থাকতো এতক্ষণে চেঁচামেচি করে কাড়াকাড়ি করে হলেও খেত। স্বর্ণ এমনিতেই খেতে পারে না, গন্ধ লাগে। শুধু ভাত পানি দিয়ে গিলে খেলেও বমি করে। দিনকে দিন মেয়েটা এত শুকিয়ে যাচ্ছে, দেখলে বুক ফেটে কান্না আসে। ভেবেছিলেন মাছের ডিমটা যদি একটু খায়, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারেননি। মেয়েটা শুধু নীরবে চেয়েছিল ডিমটার দিকে। তারপর মলিন স্বরে হঠাৎ বলে বসল, জেলে ইলিশ মাছের ডিম টিম কিছু দেয় আম্মু? আমার বোনটা, আমার তোতা পাখিটা ভালো মন্দ কিছু খেতে পায়? এই খাবো না সেই খাবো না করলে কেউ কি তোমার মতো বকতে বকতেই ডিম ভেজে দেয়? ভাজা ডিম পেয়ে পাগলিটা গাল ফুলিয়ে খায় তো, নাকি ডিম না পেয়ে কাঁদতে বসে? আমিও তো নেই। মন মতো কিছু না পেলে এখন কার কাছে অভিযোগ করে? উনি জবাব দিতে পারেননি। কান্নারা গলায় দলা পাকিয়ে কণ্ঠস্বর চেপে আসছিল। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু না। বহু কষ্টে কান্না আটকে কোনো মতে বলেছেন, আমি কালই রান্না করে নিয়ে যাব, এখন তুমি খাও। একজনকে না হয় খাওয়াবে, কিন্তু আরেকজন, ওকে কি করবে? সেও সুস্থ হয়ে ফিরুক, ওকেও খাওয়াবো। তাহলে ওরা আগে ফিরুক, তখন না হয় একসাথে বসে খাবো। এভাবে একের পর এক পাল্টা যুক্তিতে না পেরে ফিরে আসতে হয়েছে। স্বর্ণ সাদা ভাত খেয়ে একটু শুয়েছে। কিছুক্ষণ আগের কথা ভেবে উনি দ্রুত চোখ মুছে হাত ধুয়ে নিলেন। এঁটো প্লেট ধুয়ে নিজের রুমে এলেন। মেয়েদের মুখের দিকে তাকিয়ে একটু একটু করে উনি নিজেকে সামলে নিচ্ছেন। যা গেছে সেটা ফিরে পাবেন না। মেয়ে দুটোর দিকেও তাকাতে হবে, তাদের কথাও ভাবতে হবে। দুটো মেয়েই বাবা ভক্ত ছিল। বাবাকে কাছে পেত না, এজন্য বাবার সঙ্গকে স্বর্গসুখ ভাবত। কিন্তু সেই বাবাই তাদের ফাঁকি দিয়ে চলে গেছে, হারিয়ে গেছে চিরতরে, মিশে গেছে শক্ত মাটির সঙ্গে। এখন যদি উনিও ভেঙে পড়েন তাহলে কি হবে? তাদের কে দেখবে? এসব ভেবে উনি নিজে নিজেকে বুঝতেন, কিন্তু পরক্ষণেই অসহায় লাগে, খুব একা লাগে। এখনও কল্পনা করতে পারে না যার হাত ধরে এই বাড়িতে এসেছিলেন, যার সঙ্গে এতগুলো দিন কাটিয়েছিলেন, ছায়ার মতো যিনি পরম যত্নে আগলে রেখেছিলেন, সেই মানুষটাই আর নেই। কি অদ্ভুত! কদিন হলো রুবাব দেশে ফিরেছে। এসেই পরের দিনই শীতলকে দেখতে ছুটে গিয়েছিল। রুবাবের সঙ্গে উনিও গিয়েছিলেন। যাওয়ার আগে শুদ্ধ কত করে বোঝালো শীতলের সামনে না কাঁদতে, কিন্তু পারলেন না তিনি। মেয়ের বন্দি দশা দেখে বুক ফেটে চোখ উপচে অঝরে পানি ছুটতে লাগলো। বিনা কারণে গলা ফাটিয়ে আম্মু আম্মু ডেকে কান ঝালাপালা করা তোতা পাখিটা বন্দি হয়ে পড়ে আছে। 4 বেলা খেতে বসে যার বায়নার শেষ থাকতো না, সে কি খাচ্ছে না খাচ্ছে দেখতে পাচ্ছেন না। বিয়ের পরপর শীতলের স্বাস্থ্য একটু ভালো হলেও এখন বেহাল দশা। দুধে আলতা গায়ের রংটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি, এলোমেলো বেশভূষা। রুবাব নিজেও শীতলকে দেখে কান্না আটকাতে পারেনি। নিজের বাহুতে মুখ লুকিয়ে কেঁদে ফেলেছে ছেলেটা। এভাবে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফিরে আসার সময় শীতল মলিন হাসল। তারপর হঠাৎ বলল, আম্মু, বাড়িতে কি কিছু হয়েছে? না তো, কি হবে? আমরা সবাই ভালো আছি মা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তাহলে সেদিন ওর মুখটা শুকনো ছিল কেন? আমার কাছে কি কিছু লুকাচ্ছ? লুকিও না। আমি জানি মানুষটা ভালো নেই। সবাই যদি চাপ দাও কিভাবে হবে বলো তো?
ও তো খুব কাছের কেউ ছাড়া কারো সঙ্গে তেমন ফ্রি না। বাড়ির সবাই জানে মুখ চোরা সে। আর দুই ভাই টম এন্ড জেরির মতো ঝগড়া করলেও একে অপরকে ছাড়া থাকতে পারতো না, থাকতেই পারে না। সেই ভাইটা সুস্থ নেই, ভালো নেই। ডাক্তাররাও হাল ছেড়ে দিতে বলেছে। তার উপরে আমার কাছে আসে কেস নিয়ে দৌড়াদৌড়ি করে। ওর ক্লান্ত নির্ঘুম মুখের দিকে তাকালে আমাকে আর বাড়তি কিছু বলতে হয় না। ঠিকই টের পাই ওর বুকের তোলপাড়। সেদিন এসে চুপ করে শুধু তাকিয়েছিল। আমি ওর অভিমানী চাহনি বুঝেছি। বুঝেছি অভিমানের কারণ। ওর দিকে খেয়াল রেখো আম্মু। মেরে ধরে হলেও ঠিকমতো খাওয়ানোর চেষ্টা করো। সেই মুহূর্তে মেয়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন উনি। ওনার ছোট্ট শীতল যে কত বড় হয়ে গেছে, যে ডিমের ভাগ ছাড়তে নারাজ থাকতো, আজ সে কত সুন্দর করে ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে, চিনতে শিখেছে। উনি মেয়ের কথা শুনে সেদিন থেকে যতই রাত হোক শুদ্ধর জন্য অপেক্ষা করেন। না ফিরলে কল করে জানান বসে আছেন। তখন তড়িঘড়ি করে পাগলটা আসে। দেরিতে ফিরে ওনাকেই বকতে শুরু করে। বকা শুনতে শুনতে খাবার বেড়ে দিলে তাকে খাওয়াতে গিয়েও আরেক দফা কাঁদতে হয়। ওই বেচারা টেবিলে বসে খাবার গিলতে পারে না। একবার সায়নের চেয়ারের দিকে তাকায় তো একবার শীতলের চেয়ারের দিকে। ওনার সামনে থেকেও উঠতে পারে না। পানি দিয়ে খাবার গেলার কত যে চেষ্টা তার। এই তো এভাবেই দিনগুলো যাচ্ছে। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। জানা গেল শীতলের কেস তদন্তের কাজ শেষ। শুনানিতে যা রায় হবে সেটাই হবে শীতলের সাজা। তবে শতরূপাসহ সবাই আশাবাদী শীতল জামিন পাবে। কারণ যা ঘটেছে সেটা আত্মরক্ষার জন্য হয়েছিল। আগামীকাল শীতলের শুনানি। এই নিয়েই চিন্তিত বাড়ির প্রতিটা সদস্য। সেই সঙ্গে আজ শুদ্ধর জীবনেও বিশেষ একটা দিন। দীর্ঘ কয়েক বছর নির্ঘুম রাতের ক্লান্তির ফল হিসেবে তার একটা আবিষ্কার সফল হয়েছে। আর তৈরি করা অ্যালঝেইমার বা পার্কিনসন্স রোগের ওষুধটি মানব কল্যাণের কাজে লাগবে। তবে আবিষ্কার করলেই তা ওষুধ হয়ে যায় না। নিজেরা সাকসেস হয়ে বিশ্বের অন্য বাঘা বাঘা বিজ্ঞানীদের কাছে পরীক্ষা করতে পাঠিয়েছিল। ওনারা দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে আজই জানিয়েছে যে এটা প্রকাশিত হবে। আর পাবলিকেশন হয়ে যাওয়া মানে অফিসিয়ালি পৃথিবীর মানুষ জেনে যাওয়া। টিভিতেও এই নিয়ে শিরোনাম হচ্ছে। তবে শুদ্ধ আগ বাড়িয়ে বাড়ির কাউকেই বলেনি। টিভির খবর আর আত্মীয়দের ফোন কলেই জেনেছে। আসলে যারা এসব নিয়ে মাতামাতি করত তারাই নেই। শুদ্ধ বেডে বসে চুপ করে দেয়ালে টানানো ছবিটার দিকে তাকিয়ে আছে। গায়ে হলুদের দিন হাত আঁচলে বেঁধে নিয়ে যাওয়ার মুহূর্তটুকু বড় করে টানিয়েছিল শীতল। ছবিটা ভীষণ সুন্দর। যতবার দেখে মন জুড়িয়ে আসে। এদিকে একের পর এক ফোন কল আসছে দেখেও শুদ্ধ রিসিভ করছে না। এখন কারো অভিনন্দন বার্তা শুনতে ইচ্ছে করছে না। জীবনে যখন সফলতা আসে তখন চেনা অচেনা শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। অথচ খারাপ সময়ে এরাই পাশে থাকে না। পাশের ফোনটার কল রিসিভ না করলেও হঠাৎ তার আরেকটা ফোনের টোন বেজে উঠতেই শুদ্ধ তড়িৎ গতিতে উঠে বসল। চট করে কল রিসিভ করতেই একজন মহিলার কণ্ঠস্বর কানে লাগল। আপনি কি সুবাহানার স্বামী মিস্টার সোয়াইব বলছেন? জি। কিছু হয়েছে? সুবাহানা ঠিক আছে তো? আপনি এক্ষুনি সদর হাসপাতালে চলে আসুন। কেন? কি হয়েছে ওর? হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো। ওর নাকি পেটে ব্যথা। আপনি আসুন। শুদ্ধ আর কিছু বলার আগেই কলটা কেটে গেল। সেও দাঁড়ালো না, দৌড়ে বাড়ি থেকে বের হলো। সিমিন স্বর্ণকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, আর সিরাজ সাম্য সৃজনকে নিয়ে গেছে মায়ের বাড়ি। বাকি পুরুষ সদস্যরা যে যার কর্মস্থলে। সিতারা ছাদে গেছে শুকনো কাপড় তুলতে। ছাদে থেকে শুদ্ধকে গাড়ি নিয়ে বের হতে দেখে সিতারা ভ্রুকুচকে তাকিয়ে রইলেন। একবার ডাকলেনও, তবে শুদ্ধ শুনতে পেল না।
তবে গাড়ির গতি বাড়িয়ে ছুটল সদর হাসপাতালের দিকে। এদিকে শীতল কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিল। শিশু উন্নয়ন কেন্দ্রের ডাক্তাররা ভেবেছিলেন সাধারণ সমস্যা, তাই ব্যথা কমানোর মেডিসিন দিয়েছিলেন। কিন্তু ব্যথার তীব্রতা আর শীতলের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে জরুরি ভিত্তিতে সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে আল্ট্রাসোনোগ্রাম করার পর ডাক্তাররা যা জানালেন তা শুনে সবার মাথাতে আকাশ ভেঙে পড়েছে এবং তার বাড়ির লোককে কল করে আসার কথা জানানো হয়েছে। জ্যাম পেরিয়ে কয়েক ঘন্টা পর শুদ্ধ হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। অবস্থা জানার জন্য একজন মহিলা পুলিশকে জিজ্ঞাসা করতে গেলে ডাক্তার গম্ভীর মুখে বেরিয়ে এলেন। পেশেন্টের অভিভাবককে জানতে চাইলে শুদ্ধ এগিয়ে গেল। উনি শুদ্ধকে আপাদমস্তক দেখে বললেন, পেশেন্ট গর্ভবতী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একটোপিক প্রেগনেন্সি। তার ভ্রূণটি ফ্যালোপিয়ান টিউবে এমনভাবে আটকে আছে যে কোনো সময় ইন্টারনাল ব্লিডিং শুরু হতে পারে। অনাকাঙ্ক্ষিতভাবে শুদ্ধর কাছে খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লাগলো। হতবাক হয়ে কিছু বলার আগেই ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বাচ্চাটাকে বাঁচানোর কোনো উপায় নেই। যত দেরি হবে পেশেন্টের জীবনের ঝুঁকি ততই বাড়বে। আমাদের দ্রুত সার্জারিতে যেতে হবে। কি করবেন দ্রুত জানান। একথা বলে হাঁক ছেড়ে একজন নার্সকে ডেকে শুদ্ধকে দেখিয়ে বলল, বন্ডে সাইন নিয়ে নাও।